ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের ফার্স্ট ইউনিটে লাস্টের যে দুটো টপিক দেখো লেখা আছে যে হিস্ট্রি অফ ম্যাথামেটিক্স ইন ইন্ডিয়া, আর লাস্টের হচ্ছে টিচিং লার্নিং অফ ম্যাথামেটিক্স ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ স্কিনার, পিয়াজেট, ব্রুনার, ভাইগটস্কি অ্যান্ড ডায়েন্সের মধ্যে। এই দুটো সাব ইউনিট, ফার্স্ট ইউনিটের এই দুটো সাব ইউনিট যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমাদেরকে আমি পড়াবো, কারণ এই দুটো সাব ইউনিটের জন্য তোমাদের কাছে বই থাকা খুব জরুরি, আদারওয়াইজ সব কিছু মাথার ওপর দিয়ে চলে যাবে। আর এতে যদি আমি ভিডিও বানাতে যাই সে ভিডিও 1 ঘন্টার ওপর লেন্দি হয়ে যাবে। সুতরাং যখন ক্লাস খুলবে তোমরা এই দুটো সাব ইউনিটকে মার্ক করে রাখো, আমাকে মনে করিয়ে দেবে, আমি তোমাদেরকে ক্লাসে দুটো সাব ইউনিটকে পড়িয়ে দেব। আমরা আজকে চলে যাব সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিটের প্রথম সাব ইউনিটটা রয়েছে যে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ম্যাথামেটিক্স। এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং ম্যাথামেটিক্স। হোয়াট ইজ এইম অ্যান্ড অবজেক্টিভস। তবে তারা সেটাকে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তার ইউজ কি সেটা জানতে পারবো। এইমসের ক্ষেত্রে কিছু এইমস এবং অবজেক্টিভের মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আমি তোমাদের পিডিএফে দিয়ে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি। এইমস মানে লক্ষ্য। একটা এক্সাম্পল দিয়ে তোমরা খুব ভালো বুঝতে পারবে। ধরো হচ্ছে এইচএসে ভালো রেজাল্ট করা আমার একটা এইমস, মানে আমার লক্ষ্য। এবার এই এইমসটাকে পূরণ করতে গেলে আমার একদিনে কিন্তু পড়াশোনা করলে চলবে না, রেগুলার বেসিসে আমাকে পড়াশোনা করতে হবে। এই প্রত্যেক দিন ভালো করে পড়াশোনাটাকে বলা হয় অবজেক্টিভ বা উদ্দেশ্য। অনেকগুলো অবজেক্টিভস মিলে হয় হচ্ছে এইমস। যদি আমি অনেকগুলো, so many objectives is equal to aim, তার মানে আমাদের একদম লক্ষ্যে, একদম চূড়ান্ত শীর্ষে পৌঁছতে গেলে প্রতিদিন ভালো করে পড়াশোনা করতে হয়। যেমন পাহাড়ের চূড়াতে পৌঁছতে গেলে আমাদের প্রত্যেকটা স্টেপকে ভালোভাবে সাকসেসফুলি পার করতে হয়, তবেই কিন্তু আমরা পর্বতের চূড়াতে বা পাহাড়ের চূড়াতে গিয়ে পৌঁছতে পারি। প্রত্যেক দিন যদি আমি একটা সিঁড়ি বা অবজেক্টিভস করে সাকসেসফুলি পার করি, তবেই কিন্তু আমি গিয়ে এইচএসে ভালো রেজাল্ট করতে পারবো। তাহলে এই কথা থেকে তোমরা অনেকগুলো পার্থক্য বের করতে পারবে। একটা হচ্ছে এইমস অনেকটা লং টাইম লাগে, তাই তো, অনেক সময় ধরে ওটা পূরণ করতে সময় লাগে, কিন্তু অবজেক্টিভস হচ্ছে পার্টিকুলার, নির্দিষ্ট অবজেক্টিভস। ধরো আমি যদি ভাবি আজকে আমার মেন অবজেক্টিভস বা মেন উদ্দেশ্য হচ্ছে ভূগোল পড়াটা ভালো করে পারা, ঠিক আছে, তাহলে ভূগোল পড়াটা আজকের দিন ভালো করে পড়া হচ্ছে আমার মেন উদ্দেশ্য, পরের দিন আমার অন্য কোনো পড়াটা হচ্ছে উদ্দেশ্য হতেই পারে। তাহলে অবজেক্টিভস কিন্তু পার্টিকুলার, একদম নির্দিষ্ট এবং অল্প সময়ের জন্য সীমিত। এইমস পূরণ হতে কিন্তু লং টাইম লাগে। যেহেতু এইমস পূরণ হতে লং টাইম লাগে, সুতরাং এর প্রভাব কিন্তু অনেক বেশি এফেক্টিভ। তারপরে হচ্ছে অবজেক্টিভস, কিন্তু অবজেক্টিভের এফেক্ট কিন্তু লিমিটেড টাইমের জন্য, মানে ভূগোল পড়াটা করার যে এফেক্ট বা রেজাল্ট সেটা কিন্তু সেই দিনের জন্য বা পরের দিন বা খুব বেশি 1 সপ্তাহ বা 1 মাসের জন্য কিন্তু ওখানে থাকবে প্রভাবটা। কিন্তু এইমস যদি আমি এইচএসের রেজাল্টটা ভালো করি, তাহলে এই রেজাল্টটার প্রভাব কিন্তু আমার সারা জীবনে বা সমস্ত কেরিয়ারের ওপরেই পড়বে। এইমস আর অবজেক্টিভস মধ্যে আরেকটা পার্থক্য, যেহেতু অবজেক্টিভ পার্টিকুলার, একটা লিমিটেড টাইমের মধ্যেই সীমাবদ্ধ, সুতরাং অবজেক্টিভসকে কিন্তু পরিমাপ করা যায়, কিন্তু এইমসকে পরিমাপ করা যায় না। সাপোজ একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে কি করবে না সেটাকে যদি আমি পরিমাপ করতে যাই, তাহলে আমাকে থ্রু আউটটা ইয়ার সেশনটাকে অবজার্ভ করতে হবে। প্রতিদিন সে সব সাবজেক্টে পড়াশোনা করছে কি না, বা করলেও বা কেমনভাবে করছে, সারা বছর ধরে একটা স্টুডেন্টকে অবজার্ভ করা কিন্তু সহজ কথা নয়। ঠিক সেই জন্যই কিন্তু এইমসকে পরিমাপ করা যায় না। কিন্তু অবজেক্টিভস আমি দেখি স্টুডেন্টটা অঙ্ক পড়া ভালো করে পারে কিনা, তাহলে শুধু পার্টিকুলার অঙ্ক সাবজেক্টের ওপরে কিন্তু আমাকে অবজার্ভ করতে হবে, তাই জন্য অবজেক্টিভসকে কিন্তু পরিমাপ করা যায়। বাট দেখো, আমি হতে চেয়েছিলাম ডাক্তার, হয়ে গেছি শিক্ষক।
তাহলে শিক্ষক হওয়ার পরে লোকে আমাকে ভাববে যে এ হয়তো শিক্ষকই হতে চেয়েছিল। তার মানে আমি যখন লক্ষ্যে পৌঁছে যাব, আমার লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরে সবাই আমাকে লক্ষ্যটাকে দেখে ভাববে হয়তো আমি এটাই হতে চেয়েছিলাম, কিন্তু অরিজিনালি কি আদিমে এটা হতে চেয়েছিলাম সেটা কিন্তু কেউ ভাববে না, কারণ সবাই যেখানে আমি পৌঁছে যাব চূড়াতে শুধু সেই জায়গাটাকেই দেখবে। অর্থাৎ এইমস কিন্তু সুস্পষ্ট নয়। এইমস দেখে বোঝা যায় না লোকটা আদৌ এটা হতে চাইছিল কিনা, কিন্তু অবজেক্টিভস দেখলে কিন্তু এটা বোঝা যায় যে আজকের তার উদ্দেশ্য কী ছিল, কারণ অবজেক্টিভ খুবই সুনির্দিষ্ট। এই গেলে এইমস এবং অবজেক্টিভসের মধ্যে পার্থক্য। এবার তোমরা নামটা হয়তো আগেও পড়েছো, এবছরও পড়বে, সেটা হচ্ছে বেঞ্জামিন ব্লুম। শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্যগুলিকে বেঞ্জামিন ব্লুম 3টে ভাগ করেন: এডুকেশনাল, অবজেক্টিভস কে ব্লুম 1956 অনেকগুলো ভাগ করেন। তার প্রথম 3টে ভাগ, সেটা 3টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে বৌদ্ধিক ক্ষেত্র বা কগনিটিভ ডোমেইন, সেকেন্ডটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন, ডোমেইন কথার অর্থ হচ্ছে ক্ষেত্র, কগনিটিভ মানে হচ্ছে বৌদ্ধিক, অ্যাফেক্টিভ মানে হচ্ছে অনুভূতিমূলক। 3 নম্বরে হচ্ছে সাইকোমোটর, মোটর ডোমেইন মানে হচ্ছে মনোসঞ্চালনমূলক বা সাইকোমোটর ডোমেইন। এই 3টে ভাগে ভাগ করে। এই 3টে ডোমেইন বা 3টে ক্ষেত্র যখন কোনো স্টুডেন্ট অ্যাচিভ করে যাবে, সে কিন্তু একজন গুড পার্সন বা আইডিয়াল পার্সনে পরিণত হবে। কগনিটিভ ডোমেইনের মধ্যে তোমরা ব্লুমের ত্রিভুজ পড়েছো, হয়তো পড়েছো, দেখেছো, ব্লুম ট্যাক্সোনমি পড়েছো। প্রথমটা আসছে কগনিটিভ ডোমেইন। কগনিটিভ মানে হচ্ছে বুদ্ধির ক্ষেত্র। বুদ্ধির ক্ষেত্র হচ্ছে বৌদ্ধিক বিকাশ, তার দক্ষতা বা ক্ষমতা, এগুলি বিকাশ পাবে। কগনিটিভ ডোমেইনে যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের একদম বেসে থাকবে হচ্ছে নলেজ, মানে কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা মানে সংজ্ঞা দিতে পারবে, তারপরে হচ্ছে সংজ্ঞা দিতে পারবে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে পারবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে পারবে, এগুলি। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যানালিসিস, তারপরে হচ্ছে সিনথেসিস, আর এখানটা হচ্ছে ইভ্যালুয়েশন। দেখো প্রত্যেকটা স্টেপের একটা মান আছে। ধরো আমি তোমাদের ম্যাথে পড়াচ্ছি, কোন একটা স্টুডেন্ট নলেজ মানে হচ্ছে প্রথমে a+b² সূত্রটাকে জানলো, নলেজ অ্যাচিভ করলো। আন্ডারস্ট্যান্ডিং, তখন সে বুঝলো যে কেন বা কিভাবে a+b² সূত্রটা তৈরি হলো। ছোট ক্লাসে নলেজটা জাস্ট মুখস্থ করে গেল। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তারা বুঝতে পারলো যে a+b² সূত্রটা আসলো কোথার থেকে, মানে a+b × a+b কে গুণ করার ফলে কিন্তু এই সূত্রটা এসছে। তারপরে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোথায় a+b² সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে, কোন কোন অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করলে অনেক বেশি তাড়াতাড়ি আমি রেজাল্ট পেতে পারবো এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। অ্যানালিসিস মানে কি? অ্যানালিসিস মানে হচ্ছে ধরো ম্যাথে তো অনেক রকমের থিওরি রয়েছে, উপপাদ্য রয়েছে, সেগুলোকে চুলচেরা বিশ্লেষণ করা। অ্যানালিসিস মানে কোনো একটা থিওরিকে চুলচেরা বিশ্লেষণ করাকে বলা হয় অ্যানালিসিস, যেটা যত হায়ার ক্লাসে যাব তত বেশি হয়ে থাকে। সিনথেসিসের ক্ষেত্রে মানে ছোট ছোট ঘটনাগুলিকে একসঙ্গে এসে একটা কমন জায়গায় বা কমন একটা কনক্লুশনে উপনীত হওয়া। ছোট ছোট অনেকগুলো ডেটা দিয়েছে, সেগুলোকে অ্যাকুমুলেট করে একটা নির্দিষ্ট বা একটা কমন কনক্লুশনে এসে উপস্থিত হওয়া। ইভ্যালুয়েশন মানে তোমরা প্রত্যেকে জানো, ইভ্যালুয়েশন মানে গোটা প্রসেসিংটার মূল্যায়ন করা। দেখো কোনো স্টুডেন্ট যদি এই বেসিসে এগোয় তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই গোটা ঘটনাটার জেনে যাচ্ছে। ইভ্যালুয়েশন
ঠিক আছে, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড দ্য ইভলিউশন, টোটাল প্রসেসটা যদি সে জানতে পারে তাহলে থ্রু আউটটা কোনো একটা a+b² এটা কিন্তু টোটালি কিন্তু সে সমস্ত দিক থেকে সে জ্ঞান অর্জন করতে পারছে, তার বুদ্ধির কিন্তু সব দিক থেকে বিকাশ করতে, তার দক্ষতার বিকাশ করছে। এটা গেল কগনিটিভ ডোমেইন। এবার আসছে তোমাদের অ্যাফেক্টিভ ডোমেইন। অ্যাফেক্টিভ কথার অর্থ হচ্ছে অনুভূতিমূলক। নাম থেকে সাধারণত বোঝা যায় অনুভূতিমূলক, আগ্রহ, চিন্তাধারা, চিন্তাধারা, আগ্রহ, কৌতূহল, এগুলো সবই অ্যাটিটিউড, মনোভাব, এগুলো সব কিছুই কিন্তু অ্যাফেক্টিভ ডোমেনের মাধ্যমে চেঞ্জ হয় বা উন্নত হয় বা বিকাশ ঘটে। ঠিক আছে, এবার অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে প্রথমটা কি পড়ছে? অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে প্রথমটা হচ্ছে রিসিভিং বা গ্রহণ। রিসিভিং, গ্রহণ মানে ধরো প্রথমে রিসিভিং গ্রহণ মানে আমাকে কিছু বলা হলো, কোনো নির্দেশনা দেওয়া হলো, তাহলে সেটাকে আমি প্রথমে রিসিভ করব, গ্রহণ করব। গ্রহণ করার পর আমি কি করব? রেসপন্স করব, সাড়া দেব। যদি আমি সাড়া না দিই, প্রথমত আমাকে লিভিং বিং ধরা হবে না, তারপরেও আমি কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না। 2 নম্বর, রেসপন্স করার পরে 3 নম্বরের ক্ষেত্রে হবে যে ভ্যালুইং। ভ্যালুইং মানে কি? আমাদের মধ্যে মূল্যবোধ গড়ে উঠবে, গণিতের প্রত্যেকটা মূল্যবোধ গড়ে উঠবে। রিসিভিং এর মধ্যে হচ্ছে আমাকে a+b² সূত্রটাকে বলা হলো, আমি স্যার এটা কিভাবে হলো, কি করে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে রেসপন্স করা। ভ্যালুইং মানে হচ্ছে যখন আমি এটা রেসপন্স করব, বুঝতে পারবো, তখন আমার মধ্যে সেই গণিতের বিষয় বা a+b² ব্যাপারে একটা তারপর হচ্ছে ক্লিয়ার ব্যাপার বা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে, অর্থাৎ ভ্যালুইং হবে। ভ্যালুইং হওয়ার পরে হচ্ছে 4 নম্বর অর্গানাইজেশন। অর্গানাইজিং কথার অর্থ হচ্ছে আমি নিজেই তখন কাউকে এটা শেখাতে পারবো, কারণ আমার কাছে রিসিভ হয়েছে, রেসপন্স হয়েছে এবং ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাওয়ার পরে আমার একটা ভ্যালু তৈরি হয়েছে, গুড ভ্যালু। এই গুড ভ্যালু তৈরি হওয়ার পরে আমরা কিন্তু কাউকে, আমি নিজেই একটা ভালো শিখে গেলাম, নিজেই আমি কিন্তু a+b² একটা সূত্র তৈরি করতে পারবো। আরেকটা জিনিস হয়, দেখবে আমাকে বলা হয় তোমাদের বইতে যে এই বান মারা, তোমরা ছোটবেলাও পড়েছি, বান মারা, তারপর সাপে কামড়াতে ওঝা দেখানো, এইগুলো হচ্ছে আমরা রিসিভ করেছি বইতে। রেসপন্স করেছি মানে হচ্ছে তারপর শিক্ষককে জিজ্ঞেস করেছি, সত্যি স্যার সাপে কামড়ালে সবসময় ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তখন ডাক্তার আমাদের কনসেপ্ট, টিচারকে, তখন টিচার আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে বলেছে হ্যাঁ যে এটার পিছনে কোনো রকমের কোনো অলৌকিক ব্যাপার নেই বা কোনো রকমের কুসংস্কার নেই, আমাকে ডাক্তার দেখিয়ে তাকে ঠিক করতে হবে। সেখান থেকে আসছে ভ্যালুইং, তার মানে আমার সেই সেই বিজ্ঞানের প্রতি একটা ভ্যালু বা মূল্যবোধ তৈরি হলো। এবং অর্গানাইজিং মানে আমি নিজেই কিন্তু এবারে কুসংস্কারের এগেনস্টে সমাজকে অ্যাওয়ার করাতে পারবো, সচেতন করা। একটা স্টুডেন্ট প্রথমে রিসিভ করলো, তারপর রেসপন্স করলো, তার মধ্যে ভ্যালু গঠন হলো, তারপর হচ্ছে একটা নিজেই অর্গানাইজেশন হয়ে গেল, নিজেই সমাজকে কুসংস্কারের এগেনস্টে লড়াই করতে বললো। এরপরে কি হবে জানো? এরপরে এর একটা ক্যারেক্টার তৈরি হবে। ক্যারেক্টারাইজেশন মানে তার চরিত্র তৈরি হবে, কারণ তার মধ্যে মূল্যবোধ গঠন হয়ে গেছে, সে নিজেই একটা সংগঠক বা অর্গানাইজেশন তৈরি হয়ে গেছে, এবং তার মধ্যে এবার ক্যারেক্টারাইজেশন মানে ক্যারেক্টার তৈরি হবে। ক্যারেক্টার, চরিত্র তো একটা মানুষের সব থেকে বড় সম্পদ বলা হয়, যে ক্যারেক্টারাইজেশন তার মধ্যে তৈরি হলো। তাহলে অ্যাফেক্টিভ ডোমেইন হয়ে গেল। অ্যাফেক্টিভ ডোমেইনের পরে তোমাদের বাকি থাকলো আর হলো হচ্ছে সাইকোমোটর ডোমেইন। সাইকোমোটর ডোমেইন
সাইকোমোটর ডোমেন মানে হচ্ছে আমাদের মধ্যে আমাদের যে মাংস পেশিগুলো রয়েছে সেই মাসেলগুলোর সঞ্চালনের মাধ্যমে তাদের দক্ষতা বা মানের বিকাশ ঘটানো। তাহলে প্রথমে কি হবে, আমাদের প্রথমে হবে হচ্ছে পারসেপশন। সাইকোমোটর ডোমেনের প্রথম হচ্ছে পারসেপশন। পারসেপশন মানে আমাদের এখানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমাদের চারপাশের যে ঘটনাগুলো ঘটছে বা এনভায়রনমেন্টকে সাড়া দেওয়ার জন্য রেডি করতে হবে। পারসেপশনে হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেট। সেট কথাটা, এখানে সেট কথার অর্থ বলেছে যে আমাদের কিছু কার্যাবলী করতে দিতে পারে, ক্রিয়াকলাপ বা আমাদের কিছু কার্যাবলী করতে দিতে পারে, কিছু ওয়ার্ক করতে দিতে পারে। এই ওয়ার্ক থেকে হচ্ছে নির্দেশনা দান। কোনো একজন এক্সপিরিয়েন্সড পারসন আমাদের গাইড করবে, এক্সপিরিয়েন্সড পারসন আমাদের গাইড করবে। তার প্রথমে হলো 5 সেন্স অর্গানকে আমরা রেডি করব আমাদের এনভায়রনমেন্টের সাথে রিলেশন স্থাপন করার জন্য। তারপরে আমাদের কিছু কাজকর্ম করতে দেওয়া হবে, সেই কাজে আমাদের কি করে একজন অভিজ্ঞ পার্সন গাইড করবে। এই অভিজ্ঞ পার্সন আমাদের যেই গাইড করবে তার ফলে আমাদের কি হবে, দেখো যেই আমাদের অভিজ্ঞ পার্সন কি হতে মেকানিজম মানে হচ্ছে এই কাজ করে, যেহেতু আমাদের অভিজ্ঞ পার্সন কাজ করছে আমাদের মধ্যে আমাদের কাজগুলো প্রায় একজন এর দ্বারা অবজার্ভ করা হবে একজন এক্সপিরিয়েন্সড পার্সনকে দ্বারা। তারপরে আমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে এবং একটা মেকানিজম মানে আমাদের যান্ত্রিক দক্ষতা বিকাশ ঘটবে। সেকেন্ডটা হচ্ছে আমরা এক্সটার্নাল কমপ্লেক্স সিচুয়েশনের প্রতি রেসপন্স করতে পারবো, ইন্টারঅ্যাক্ট করতে পারবো খুব ইজি। দেখো পারসেপশন মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের রেডি করতে হবে যে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের কিভাবে যোগাযোগ স্থাপন করতে হবে। তাহলে সেট মানে হচ্ছে আমাদের কিছু কাজকর্ম দেওয়া হবে, সেই সেট দেওয়ার পরে একজন এক্সপিরিয়েন্সড পার্সন আমাদেরকে গাইড করবে যে কিভাবে কাজটা করতে হবে। যেহেতু এক্সপিরিয়েন্সড পার্সনের অবজারভেশনে কাজটা হচ্ছে সুতরাং আমরা কিন্তু কাজটা খুব ভালো করে শিখবো। তার ফলে আমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে। এই সেলফ কনফিডেন্স কিন্তু আমাদের মধ্যে মেকানিজম বা যান্ত্রিক ক্ষমতা, আমাদের যে যান্ত্রিক ক্ষমতা সেটার বিকাশ ঘটাবে। বিকাশ ঘটানোর ফলে কি হবে, আমরা যে কোনো এক্সটার্নাল মানে বাহ্যিক যে কোনো জটিল সিচুয়েশনের ক্ষেত্রে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো এবং তার প্রতি কিছু প্রতিক্রিয়া দান করতে পারবো। এর একটা ভালো উদাহরণ দিই। সাপোজ কেউ একজন ভলিবল খেলতে শিখবে, ভলিবল খেলার আগে তাকে কিন্তু দেখা হয় তার বিভিন্ন বডি ওয়ার্ম আপ করা হয়, বিভিন্ন রকম এক্সারসাইজ করা হয়, অর্থাৎ তার পঞ্চ ইন্দ্রিয়কে কিন্তু অ্যাক্টিভ করা হয়, তার বডিকেও অ্যাক্টিভ করা হয়। এরপরে তাকে কিছু কাজ দেওয়া হয় যে তুমি এটা করো এবং সেটাকে অবজার্ভ করে একজন কোচ বা এক্সপিরিয়েন্সড পার্সনের তত্ত্বাবধানে কাজ করার ফলে সে কিন্তু তার ভলিবল শিক্ষাটা অনেক বেশি ভালো হয় এবং তার মধ্যে একটা যান্ত্রিকতা তৈরি হয় এবং সে তার সেলফ কনফিডেন্স বাড়ে ভলিবলের প্রতি। এবং সেক্ষেত্রে সে যদি কোনো রকম ম্যাচ খেলতে যায়, সেখানে যদি কোনো রকমের একটা অকওয়ার্ড সিচুয়েশন হবে বা টাফ কম্পিটিশন শুরু হয়ে যায় অপোনেন্ট টিমের সাথে, সেক্ষেত্রে সে কিন্তু ভালোভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারবে এবং সেই সিচুয়েশন থেকে কেটে বেরিয়ে আসতে পারবে। তাহলে আমাদের প্রথমে এম এবং অবজেক্টিভসের মধ্যে ডিফারেন্স। তারপরে দেখা গেল যে বেঞ্জামিন ব্লু শিক্ষার উদ্দেশ্যকে 3 ভাগে ভাগ করেছে, একটা কগনিটিভ ডোমেন, একটা অ্যাফেক্টিভ ডোমেন আর একটা হচ্ছে সাইকোমোটর ডোমেন। এই কগনিটিভ ডোমেনের মধ্যে রয়েছে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন। এই প্রত্যেকটা স্টেপ যদি কোনো স্টুডেন্ট পাস করে যায়, জেনে রাখবে সে কিন্তু কোনো একটা বিষয়ের প্রতি তার নিখুঁত জ্ঞান সৃষ্টি হয়েছে, কগনিটিভ বৌদ্ধিক জ্ঞান কিন্তু বিকাশ ঘটেছে। অ্যাফেক্টিভ ডোমেন মানে তার অনুভূতিগুলোকে, তার আগ্রহগুলোকে, তার মনোভাবগুলোকে আমাকে বিকাশ ঘটাতে হবে। সেক্ষেত্রে আমাকে প্রথমে কী করতে হবে, সে কিছু রিসিভ করবে, তার রেসপন্স করবে, আমাদের কিছু ভ্যালু তৈরি হবে, সে অর্গানাইজড, নিজে একজন সংগঠক হিসেবে কাজ করবে, তার মধ্যে একটা ভালো ক্যারেক্টার ডেভেলপ করবে। তারপরে আসছে কি সাইকোমোটর ডোমেন। সাইকোমোটরের প্রথমটা হচ্ছে পারসেপশন, সেট,
গাইড, এক্সপিরিয়েন্স পার্সন দ্বারা গাইড, সেকেন্ড হচ্ছে মেকানিজম, দেন হচ্ছে এক্সটার্নাল কমপ্লেক্স সিচুয়েশনের প্রতি ইন্টারাক্ট করতে পারবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে, বোঝার চেষ্টা করো, কোনো রকম প্রবলেম থাকলে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করো, আমি তোমাদের PDF দিয়ে দেবো। থ্যাংক ইউ।